আসসালামু আলাইকুম। যারা আসলে বাইক নিয়ে কর্নারিং করতে পছন্দ করেন, তাদের জন্য আমি বলব এই রাস্তাটা অনেক পছন্দের হবে। কারণ এই রাস্তাটার অনেক বেশি মোড় আছে। যে মোড়গুলো আসলে কর্নারিং করতে খুবই ভালো লাগে। তো যারা বাইক নিয়ে কর্নারিং করতে পছন্দ করেন, তারা এই ধরনের রোডে অবশ্যই এনজয় করবেন আমি মনে করি। তো আমার কাছে খুবই ভালো লাগে এই রাস্তায় বাইক চালাতে। কারণ এই রাস্তাগুলোতে অনেক বেশি মোড় আছে। কর্নারিং করতে আসলে প্রতিটা বাইকারেরই ভালো লাগে। কিন্তু কর্নারিং করার সময় অবশ্যই সবাই সতর্ক হবেন। অনেক বেশি সতর্কভাবে কর্নারিং করবেন। কারণ কর্নারিং করার সময় কিন্তু বেশিরভাগ দুর্ঘটনা ঘটে। কারণ কর্নারিং করার সময় যদি রাস্তায় বালু থাকে বা ইটের কুচি এগুলো থাকে, সেই সব ক্ষেত্রে কিন্তু ওইসব রাস্তায় বাইক পড়ে যাওয়ার চান্স বেশি। সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটতে পারে। তো অবশ্যই কর্নারিং করার ক্ষেত্রে এই বিষয়টি মাথায় রাখবেন যে কর্নারিং করার ওখানে রাস্তাটা ভালো আছে কিনা। তাহলে অবশ্যই দুর্ঘটনা অনেকটা কম হওয়ার সম্ভাবনা আছে। তারপরেও যারা কর্নারিং করতে চান বা কর্নারিং করেন, তারা অবশ্যই কিছু রুলস মেনে কর্নারিং করবেন। নিরাপদ কর্নারিং সম্পর্কে জেনে তারপরে কর্নারিং করবেন। কারণ কর্নারিং করার সময় কিন্তু প্রচুর পরিমাণে দুর্ঘটনা ঘটতে পারে। যদি আপনি অসতর্ক হন বা কর্নারিং এর সঠিক নিয়ম না জানেন। কর্নারিং করার সময় কখনোই আপনার লেন পরিবর্তন করবেন না। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। যখন আপনি কর্নারিং করবেন, অবশ্যই আপনার সাইডে থাকবেন, আপনার লেনে থাকবেন। না হলে অপোজিট সাইড থেকে যদি কোনো গাড়ি আসে, আপনি কিন্তু সেই গাড়ির সাথে সংঘর্ষ লেগে আপনার একটা বড় ক্ষয়ক্ষতি হতে পারে। তো অবশ্যই কর্নারিং করার ক্ষেত্রে সবাই একটি কথা মনে রাখবেন যে কর্নারিং করার ক্ষেত্রে কখনোই নিজের লেন পরিবর্তন করে অন্য লেনে যাওয়া যাবে না। যেমন এই দেখেন কর্নারিংটা আমি করলাম, আমি কিন্তু আমার সাইড থেকেই কর্নারিংটা করেছি। আমি কোনোভাবেই ওই দাগের ওই পাশে যাইনি। এটা হচ্ছে একটা নিরাপদ কর্নারিং। কর্নারিং যখনই করবেন, কর্নারিং করার ক্ষেত্রে অবশ্যই এটা মাথায় রাখবেন যে আপনার লেনে থেকে আপনি কর্নারিং করবেন। সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটার চান্স অনেকটাই কমে যাবে ইনশাল্লাহ। কর্নারিং করার ক্ষেত্রে আরো কিছু নিয়ম আছে। যেমন কর্নারিং করার ক্ষেত্রে আপনি সামনের যে ব্রেকটা আছে সেটা 20% চেপে কর্নারিংটা করবেন। যেন চাকা লক না হয়ে যায়। হালকা ব্রেক করে, মিষ্টি ব্রেক যেটাকে বলে বাংলা ভাষায়। মিষ্টি একটা ব্রেক করে হালকার পরে আপনি কর্নারিংটা করে যাবেন, যে চাকা জ্যাম হওয়া যাবে না। মানে খুবই সামান্য পরিমাণে ব্রেক চাপ দিবেন। সেক্ষেত্রে কি হবে, রাস্তার সাথে আপনার বাইকের একটা গ্রিপিং তৈরি হবে। সেক্ষেত্রে আপনার কন্ট্রোলিংটা আরো বেশি ভালো পাবেন। অবশ্য অনেকে এটা দ্বিমত পোষণ করেন এই বিষয়টা নিয়ে। আমি অবশ্যই এরকম ভাবে কর্নারিং করি, এই নিয়ম মেনে কর্নারিং করে আমি অবশ্যই আগের থেকে অনেক ভালো ফিডব্যাক পাচ্ছি। দেখেন কর্নারিংটা করলাম এত সুন্দরভাবে আমার লেনে থেকে, আমার কিন্তু খুবই ভালো লাগছে। আমি কিন্তু সবসময় কর্নারিং করার ক্ষেত্রে সামনের যে ব্রেকটা আছে সেটা অবশ্যই সামান্য চেপে, খুবই সামান্য, আপনার ১০০ মধ্যে 20%, 20% চাপলে আপনার সামনের সাসপেনশনটা দেখবেন যে একটু ডাউন হয়ে গেছে। সামনের সাসপেনশন ডাউন হওয়া মানে কি, আপনার রাস্তার সাথে সামনের চাকাটা একটা গ্রিপিং বা একটা চেপে ধরা বা একটা কামড় খেয়ে আছে এরকম একটা ভাব থাকে। সেক্ষেত্রে কিন্তু কর্নারিং করার ক্ষেত্রে অনেক সেফ ভাবে কর্নারিং করা যায়। যেমন দেখতেই পাচ্ছেন আমি যতগুলো কর্নারিং করলাম, কর্নারিং গুলো কিন্তু খুবই সুন্দরভাবে কর্নারিং করলাম। কর্নারিং করার সময় কিন্তু কোনোভাবে আমি আমার লেন পরিবর্তন করিনি। এটা কখনোই করা যাবে না। আপনি যখনই কর্নারিং করবেন, সেটা হোক বা গ্রামের রাস্তা বা শহরের রাস্তা, কর্নারিং করার ক্ষেত্রে এটা কিন্তু খুবই সাবধানতার সাথে কর্নারিং করতে হবে। একটি বিষয়ে বিশেষ করে বেশি বেশি সতর্ক থাকতে হবে, সেটি হচ্ছে লেন পরিবর্তন না করা। আপনি যে লেনে গাড়ি চালাবেন সেই লেনেই আপনি কর্নারিং করবেন, সেই লেনে থেকেই কর্নারিং করবেন। তাহলে অবশ্যই আপনি নিরাপদ একটা কর্নারিং করতে পারবেন। তো ভিউয়ার্স, রাস্তাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে রাস্তায় মোচড়। কর্নারিং করতে কিন্তু খুব ভালো লাগে। যারা কর্নারিং পছন্দ করেন তাদের জন্য আমি মনে করি এইসব ধরনের রাস্তাটা বেস্ট। যাই হোক ভিউয়ার্স, আমি এসেছিলাম আমার গ্রামের বাড়িতে। আমার গ্রামের বাড়ি হচ্ছে মোরেলগঞ্জ থানা। আমাদের গ্রাম হচ্ছে গুলিশাখালী গ্রাম। তো এখানে আমি এসেছিলাম।
তো আমি এখন যেখানে আছি, যে জায়গার নাম হচ্ছে জিউধরা বাজার, এই অঞ্চলটা কিন্তু একেবারে সুন্দরবনের কাছেই বলতে পারেন। সুন্দরবনে এখান থেকে অল্প কিছু দূর, 5 থেকে 6 কিলোমিটার দূরে সুন্দরবন। তো এই বাজারের নাম হচ্ছে জিউধরা বাজার। ছোটবেলায় এই বাজারে অনেক আসতাম। ছোটবেলায় অনেক সময় শাক সবজি ইত্যাদি ঝুড়িতে করে নিয়ে, মাথায় করে নিয়ে আসতাম এই বাজারে। এই বাজার থেকে আমার বাড়ির দূরত্ব কিন্তু প্রায় 10 থেকে 15 কিলোমিটারের মতো হবে। তো এত দূরে কিন্তু হেঁটে আসতাম, মাথায় একটা ঝুড়িতে শাক সবজি ইত্যাদি নিয়ে। সেখানে কিন্তু ভালোই লাগতো। এক ঝুড়ি শাকসবজি নিয়ে আসে দেখা যেত 200 থেকে 250 টাকায় বিক্রি করতে পারতাম। তো অবশ্যই তখন 200 থেকে 250 টাকায় কিন্তু অনেক কিছুই পাওয়া যেত। এখন যে টাকার মান এত পরিমাণে কমে গেছে আসলে, তখন কিন্তু 200-250 টাকা মানে অনেক টাকা। তো এই গ্রামের রাস্তা অবশ্যই সবার ভালো লাগার কথা। গ্রামের রাস্তাগুলো দেখেন, দুই পাশে গাছ, খাল। গ্রামের মানুষগুলো কিন্তু অনেক ভালো হয়। গ্রামের মানুষের মন মানসিকতা অনেক ভালো, তারা কিন্তু সাধারণভাবে জীবনযাপন করে থাকেন। গ্রামে যে সবাই গরিব তা কিন্তু না। গ্রামের মানুষের কিন্তু অনেকেই স্বাবলম্বী আছে, ভালো অর্থ আছে, কিন্তু তারপরে কিন্তু তারা চলাফেরা করে খুব সাধারণ ভাবে। তো গ্রামের মানুষ কিন্তু অনেক ভালো হয়, তাদের মধ্যে অহংকারটা খুব কম থাকে। এই যে খাল দেখতে পাচ্ছেন ডান সাইডে, এই খালগুলো কিন্তু একসময় অনেক মাছ পাওয়া যেত। এখনো মাছ পাওয়া যায় কিন্তু ওইরকম না, পরিমাণে অনেক কমে গেছে। ছোটবেলায় যখন এইসব খালে মাছ ধরতাম, অনেক মাছ নিয়ে বাড়িতে যেতাম। অনেকে বড়শি দিয়ে মাছ ধরতো, অনেকে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতো। তো আমার বেশি পছন্দ ছিল বড়শি দিয়ে মাছ ধরা। বড়শি দিয়ে ট্যাংরা মাছ, টাকি মাছ, কই মাছ ইত্যাদি বিভিন্ন ধরনের মাছ ধরে বাড়িতে নিয়ে যেতাম। তো অনেক সময় কি হতো, স্কুল ফাঁকি দিয়েও এই কাজটা আমি করতাম, যার কারণে মায়ের হাতে অনেকবার মার খেয়েছি। মা অনেক বেশি মারতো। আমার একটাই বদ অভ্যাস ছিল, সেটা হচ্ছে স্কুল ফাঁকি দেওয়া। স্কুল ফাঁকি দেওয়া আমার খুব একটা পছন্দের বিষয় ছিল। অবশ্য সেজন্যই জীবনে অনেক পিছিয়ে পড়েছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেভাবে রাখছে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালোই রাখছে। তো যারা গ্রামের মানুষজন আছেন তারা তো এইসব দৃশ্য সবসময় উপভোগ করেন। শহরে যারা থাকেন বিশেষ করে, তারা কিন্তু এইসব দৃশ্য বেশি দেখতে পান না। দেখেন ছাগলের বাচ্চা কত সুন্দর দৌড়াচ্ছে। তো গ্রামের এই সকল রাস্তায় যখন আপনি রাইড করবেন তখন একটু সাবধান থাকবেন, কারণ ছোট ছোট ছাগলের বাচ্চা, ভেড়ার বাচ্চা এগুলো কিন্তু রাস্তায় খুব দুষ্টুমি করে, দৌড়াদৌড়ি করে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, ভালো লাগে। তো আপনি যদি দ্রুত গতিতে রাইড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কারণে একটা সুন্দর ছোট একটা বাচ্চা, একটা পশু পাখি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই খুবই সাবধানে রাইড করা উচিত এইসব অঞ্চলে। এসব অঞ্চলের মানুষ আসলে, তারা কিন্তু প্রত্যেক বাড়িতে দেখবেন ছাগল গরু ভেড়া ইত্যাদি আছেই। তো এর একটা প্লাস পয়েন্ট হচ্ছে কি, গ্রাম অঞ্চলে কিন্তু ছাগল গরু ভেড়া এগুলো পালতে কিন্তু অনেক বেশি খরচ হয় না, কারণ এখানে কিন্তু প্রাকৃতিক খাবার খেয়ে ওরা বেড়ে ওঠে। তো যারা ছাগল গরু ভেড়া এগুলো পালে তাদের কিন্তু খরচ অনেক কম শহরের তুলনায়। বিশেষ করে শহরে কিন্তু সবাই এগুলো কিন্তু খাবার খাওয়ায় কিনে কিনে, সেক্ষেত্রে অনেক টাকা খরচ হয়। কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ এগুলো রাস্তার পাশে, বিলের পাশে ঘাস লতা পাতা হয়ে থাকে, এখানে ছেড়ে দিলে ছাগল গরু কিন্তু সুন্দরভাবে খেয়ে দেয়ে পেট ভরে নেয়। সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু তেমন কোনো খরচ হয় না। তো আমি যাচ্ছি এখন মোংলা নদী পার হব, মোংলার দিকে। মোংলা পার হয়ে আমি খুলনায় যাব। আমি আসলে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলাম। আমি যখন এখানে আসি, আসার সময় আসছিলাম হচ্ছে বাগেরহাট হয়ে, বাগেরহাট ময়ূরগঞ্জ হয়ে, কিন্তু যাওয়ার সময় যাচ্ছি মোংলা হয়ে। মোংলা হয়ে গেলে পথ একটু কম হয়, কিন্তু এদিকে রাস্তাটা ছোট, মানে দ্রুত গতিতে বাইক চালানো যায় না, সময়টা একটু বেশি লাগে তুলনামূলক। কিন্তু এদিকে রাস্তাটা এখন অনেক ভালো হয়েছে। প্রায় 2 বছর আগে একবার এদিকে এসেছিলাম, তখন কিন্তু এই রাস্তাটা অনেক ভাঙাচোরা ছিল। এখন কিন্তু রাস্তাটা অনেক সুন্দর, রাইড করে শান্তি পাচ্ছি। তবে এইসব অঞ্চলে সবচেয়ে বড় একটা কষ্টের বিষয় হচ্ছে খাবার পানি। খাবার পানিটা কিন্তু খুবই কষ্ট করে নিয়ে নিতে হয়। বড় বড় পুকুর থাকে, সেই বেশিরভাগ খাবার পানির মূল উৎস হচ্ছে পুকুর।
তো অনেকে আছেন যারা বৃষ্টির সময় পানি ধরে রাখে, তাদের অবশ্য বৃষ্টির পানি অনেক পরিমাণ ধরে রাখতে পারলে তারা অনেকদিন খেতে পারে। কিন্তু সেক্ষেত্রে পানির সমস্যাটা হচ্ছে এদিকে আসল সমস্যা, এদিকে লবণাক্ত পানি বেশি। আর টিউবওয়েল বসালেও ভালো পানি আসে না, যেহেতু এটা সুন্দরবনের কাছে, সুন্দরবন পার হলে বঙ্গোপসাগর, হয়তো বা সে কারণে এখানে নিচের পানিটা অতটা ভালো না। তো এই অঞ্চলের মানুষের সবচেয়ে বড় কষ্ট হচ্ছে পানির কষ্ট। তারপরে তারা আলহামদুলিল্লাহ এখন অনেক ডেভেলপ হয়েছে, বড় বড় পুকুরের পাশে সরকারিভাবে অনেক ফিল্টার তৈরি করে দিয়েছে, ফিল্টারের কারণে এখন মানুষ ভালো একটু পানি খেতে পারতেছে। তারপরেও ভাই গ্রামে কিন্তু শান্তি অন্যরকম, যারা গ্রামে থাকেন না তারা আসলে গ্রামের শান্তি বুঝবেন না, গ্রামে আসলে কতটা ভালো লাগে। তো যাই হোক ভিউয়ার্স, আমার এই চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট দিবেন। আমি যেহেতু নতুন, হয়তোবা কথা বলতে অতটা ভালো পারি না, নতুনদের অবশ্যই কথা বলতে একটু কষ্ট হয়। তো ব্লগিং করতে কথাটা হচ্ছে এই মূল। যাই হোক, ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন এবং আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, এটাই চাওয়া। দেখেন সামনে কতগুলো ভেড়া, মাশাআল্লাহ সুন্দর। ছাগলের বাচ্চা একটা দূরোচ্ছে। আসলে এগুলোই কিন্তু আসলে গ্রামে দেখার মতো জিনিস, দেখতে অনেক ভালো লাগে, সুন্দর লাগে। তো গ্রাম অঞ্চলে যারা থাকেন তারা তো অবশ্যই এগুলো দেখে দেখে অভ্যস্ত, কিন্তু যারা শহরে থাকেন আশা করি তারা শহরের মানুষ যখন গ্রামে আসবেন অবশ্যই ভালো লাগবে। তো যারা শহরে থাকেন তাদেরকে বলবো আসবেন, আপনারা গ্রামে ঘুরে যাবেন। তো আল্লাহ হাফেজ, এখানে ভিডিওটি শেষ করছি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।